আমাদের পড়াশুনো হবে রাহু এবং কেতু সম্পর্কে। আগের দিন আমরা রাহু কেতু সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছি। রাহু এবং কেতু কিভাবে তৈরি হয় সেটা আমরা জেনেছি। সূর্যের কক্ষতল আর চন্দ্রের কক্ষপথ, এই দুটোর যে দুটো ছেদবিন্দু, সেটা হচ্ছে গিয়ে রাহু আর কেতু। ধরে নিন সূর্যর যে কক্ষতল, এটা হচ্ছে আপনাদের মেঝে, মানে আমরা যে মেঝেতে দাঁড়িয়ে আছি সেই মেঝেটা হচ্ছে সূর্যের কক্ষতল। আর চন্দ্রের কক্ষপথ হচ্ছে মেঝে ফুঁড়ে উঠছে, মানে মেঝের মধ্য থেকে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে এক পাক্ষে আবার মেঝের মধ্যে ঢুকে যাচ্ছে। তো এইরকম হচ্ছে ব্যাপারটা, মানে মেঝের একটা জায়গা থেকে উঠবে, উঠে পাক্ষে আবার মেঝেতে ঢুকে যাচ্ছে। পৃথিবী আর সূর্য এই মেঝের মধ্যে রয়েছে। তাহলে এইরকম যে ব্যাপার, তাহলে একটা জায়গা থেকে উঠছে আর একটা জায়গা থেকে ভেতরে ঢুকে যাচ্ছে। সূর্য আর পৃথিবী একই তলে আছে, চন্দ্র হচ্ছে গিয়ে ওই তলের উপরে পাক খাচ্ছে। এই বিষয়টা কি মোটামুটি বুঝতে পারা গেল? আমরা যদি একটু ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই, মানে ছবি এঁকে আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি যে এটা হচ্ছে, ধরুন এটা হচ্ছে সূর্য, আর এটা হচ্ছে ধরুন পৃথিবী। তো এইটা হচ্ছে পৃথিবী। তো আমাদের তো সমস্তটাই জিওসেন্ট্রিক, মানে হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে করা হচ্ছে। তো পৃথিবীকে কেন্দ্র করে যখন আমরা করব, তখন যে কক্ষটা আর কি হবে, সেই কক্ষে সূর্য পৃথিবীর চারদিকে হচ্ছে গিয়ে ঘুরবে। তো এই ঘুরছে, তাহলে এই পুরো ব্যাপারটা একটা তলে রাখা যাবে। তো এইটা হচ্ছে যে একটা কক্ষতল, মানে এরা যে ঘুরছে এলোমেলো পথে ঘুরছে, এরা একটা হচ্ছে গিয়ে নির্দিষ্ট তলে এদের দুজনকে রাখা যাবে। আর কেউকে রাখা যাক না যাক, যেমন দুটো বিন্দু দিয়ে একটা সরল রেখা আঁকা যায়, ঠিক তেমন ভাবেই একটা গ্রহ আর আরেকটা আহ তার চারদিকে ঘূর্ণায়মান বস্তু, তাকে নিয়েও একটা তল কল্পনা করা যায়। যেমন দুটো বিন্দু যদি থাকে, সেই দুটো বিন্দুকে দিয়ে একটা রেখা কল্পনা করা যায়, তেমনি পৃথিবী, পৃথিবীর চারদিকে ঘূর্ণায়মান বস্তু, তাদের যে কোনো একটাকে নিয়ে একটা তল কল্পনা করা যায়। তাহলে চন্দ্র পৃথিবীকে নিয়েও একটা তল কল্পনা করা যাবে, কিন্তু সেই তল আর এই তল, এই দুটো সেম হবে না। তাহলে এটাকে যদি আমরা একটা তলে দেখতে পাই, তাহলে চন্দ্র কি হচ্ছে পৃথিবীর চারপাশ দিয়ে ঘুরছে। চন্দ্রের কক্ষপথটা কিরকম? চন্দ্রের কক্ষপথটা হচ্ছে এরকম টাইপের। তাহলে এই এই পর্যন্ত হচ্ছে গিয়ে এই তলের মধ্যে, আর পেছনের দিকটা হচ্ছে এই তলের বাইরে আছে। মানে এই অংশটা হচ্ছে পেছনের দিকে আছে, যেটাকে আমরা দেখতে পাবো না, তলের পেছন দিকটায় আছে। আর এই অংশটা হচ্ছে বাইরের দিকে আছে, এটাকে আমরা দেখতে পাবো। আর এটা হচ্ছে আমাদের চাঁদ, এই যে চাঁদ ঘুরে বেড়াচ্ছে। তাহলে এইখানে চাঁদ সূর্য পৃথিবীর কক্ষপথের একটা জায়গা থেকে উপরে উঠছে, আর একটা জায়গা থেকে ভেতরে ঢুকে যাচ্ছে। এই যে জায়গা থেকে উপরে উঠছে সেই জায়গাটার নাম হচ্ছে রাহু, আর যে বিন্দুটা দিয়ে কক্ষতলের ভেতরে প্রবেশ করে যাচ্ছে সেই বিন্দুটার নাম হচ্ছে কেতু। তো রাহু আর কেতু মোটামুটি আমরা বুঝতে পেরে গেলাম। এই জায়গাটা, এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে, কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন সময় আপনাদেরকে রাহু এবং কেতু নিয়ে প্রশ্ন করবে, তারা জানতে চাইবে, ইত্যাদি ইত্যাদি নানান রকম কাণ্ড কারখানা আপনাদেরকে ফেস করতে হবে। তো এই রাহু আর কেতু, এই রাহু আর কেতু, এদের বিভিন্ন ঘর, বিভিন্ন ভাব, এগুলোতে অবস্থান করলে পরে কেমন ফল দেয়। তো এই ক্ষেত্রে বিভিন্ন রাশি, তার মধ্যে রাহুর উচ্চ ক্ষেত্র রয়েছে, রাহুর নিম্ন ক্ষেত্র রয়েছে, এই ব্যাপারগুলো আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি। সাধারণত বৃষ আর মিথুন, বৃষ আর মিথুন, এই যে জায়গাটা, এইটাকে বলা হয় রাহুর উচ্চ ক্ষেত্র। আর বৃশ্চিক এবং ধনু, এই দুটোকে বলা হয় রাহুর নিম্ন ক্ষেত্র।
কেতুর ক্ষেত্রে ঠিক উল্টোটা, অর্থাৎ কেতুর জন্য তুঙ্গ ক্ষেত্র এটা হচ্ছে বৃশ্চিক আর ধনু। আর ভুল বললাম, হ্যাঁ, কেতুর জন্য তুঙ্গ ক্ষেত্র হচ্ছে বৃশ্চিক আর ধনু। আর কেতুর জন্য নিচস্থ ক্ষেত্র হচ্ছে গিয়ে বৃষ আর মিথুন। রাহু এবং কেতু, এদের চারটে তত্ত্বে কার্যকারিতা আমাদেরকে একটু বুঝতে হবে। প্রথম হচ্ছে কি অগ্নিতত্ত্ব। অগ্নিতত্ত্ব কন্ট্রোল করে আমাদের মাইন্ড, আমাদের থট, আমাদের এনার্জি লেভেল, আমাদের অ্যাক্টিভিটি, আমাদের চটপট ডিসিশন নেওয়ার ক্ষমতা, আমাদের রিয়াকশন, আমাদের ইম্পালস, এই সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করে অগ্নিতত্ত্ব। তো অগ্নিতত্ত্ব আমাদের শরীরের মধ্যে যে এনার্জি ফ্লো, যে গতি শক্তি বা আমাদের যে কাজ করবার ক্ষমতা, আমাদের যে কর্ম তৎপরতা, আমাদের কর্ম দক্ষতা, এই সমস্ত বিষয়গুলোকে অগ্নিতত্ত্ব কন্ট্রোল করে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে রেসপন্স সিস্টেম। তার মানে হচ্ছে গিয়ে আপনার কত কুইক রেসপন্স করতে পারছেন। একটা বিষয় আছে যে, ধরুন কোনো মানুষ খুব দ্রুত রেসপন্স করতে পারে, তারা হচ্ছে গিয়ে তাদের রিফ্লেক্স ভীষণ ভালো। কোনো একটা, ধরুন ক্রিকেটার, আমাকে যদি ব্যাট ধরে দাঁড় করিয়ে দেয়, তাহলে বল কোন দিক থেকে আসছে আমি দেখতেই পাবো না। আর সেইখানে ওরা বল দেখতে দেখছে, বল কিভাবে আসছে দেখছে, সেটাকে আবার মেরে কোথায় পাঠিয়ে দিচ্ছে। তাহলে এই যে রিফ্লেক্স, এটা কিন্তু কমন পিপলের মধ্যে থাকবে না। এই রিফ্লেক্সকে কন্ট্রোল করে হচ্ছে গিয়ে অগ্নিতত্ত্ব। একই সঙ্গে সঙ্গে চর রাশিগুলোও কিন্তু রিফ্লেক্সকে কন্ট্রোল করে। মঙ্গল, রাহু, এরাও রিফ্লেক্সকে কন্ট্রোল করে। তো আমাদের অগ্নিতত্ত্ব হচ্ছে গিয়ে এই অ্যাকশন অফ নার্ভ, তাকে হচ্ছে গিয়ে কন্ট্রোল করে। ভালো কথা। তাহলে অগ্নিতত্ত্ব এটাকে কন্ট্রোল করলো। পৃথ্বীতত্ত্ব হচ্ছে গিয়ে আমাদের ভার বহন করবার ক্ষমতা, কতটা লোড, কতটা ক্যাপাসিটি আমাদের মধ্যে রয়েছে, কতটা আমরা ওজন নিতে পারি, আমাদের শরীরের সামর্থ্য, জোর, শক্তি, বলবত্তা কতটা রয়েছে। একদম সহজভাবে যদি আমি বলি, শ্রমিক সুলভ কোয়ালিটি, অর্থাৎ ওজন নেওয়ার ক্ষমতা, বল বৃদ্ধি করবার ক্ষমতা আমাদের মধ্যে কতটা রয়েছে, ভারী জিনিসপত্র তুলবার ক্ষমতা আমাদের মধ্যে কতটা রয়েছে, আমাদের রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি সেটাও কিন্তু ভার বহন করবার ক্ষমতা। সেটা গুরু ভার হতে পারে, পরিবারের ভার হতে পারে, সমাজের ভার হতে পারে। আমাদের স্থৈর্য বলে একটা কথা আছে, সেটাকেও কিন্তু পৃথ্বীতত্ত্ব ইন্ডিকেট করে। এবং তার সঙ্গে সঙ্গে শরীরের কাঠামো, তাকেও পৃথ্বীতত্ত্ব কন্ট্রোল করে। বায়ুতত্ত্ব, এগুলো আমাদের চিন্তা ভাবনা, শরীরের বাতাসের মুভমেন্ট, কল্পনা প্রবণতা, আমাদের অ্যাক্টিভিটিকেও বায়ুতত্ত্ব কন্ট্রোল করে। বাক প্রবণতা, তাকে বায়ুতত্ত্ব কন্ট্রোল করে। কমিউনিকেশন স্কিল, তাকে বায়ুতত্ত্ব কন্ট্রোল করে। এরই সঙ্গে সঙ্গে বায়ুতত্ত্ব আমাদের বিজনেস, কানেকশন, যোগাযোগ, এই ব্যাপারগুলোকেও কন্ট্রোল করে। এর সঙ্গে সঙ্গে কোনো একজন মানুষকে কনভিন্স করবার ক্ষমতা, মানুষের সঙ্গে রিলেশনশিপ বিল্ড আপ করবার ক্ষমতা, এগুলোকেও কিন্তু কন্ট্রোল করে বায়ুতত্ত্ব। জল তত্ত্ব আমাদের ইমোশন, আমাদের থট, আমাদের কিছু কিছু ক্ষেত্রে ক্রিয়েটিভিটি, তার সঙ্গে হচ্ছে গিয়ে শরীরের জলীয় প্রকৃতি, মানুষের সঙ্গে বিহেভিয়ার, এই সমস্ত বিষয়গুলোকে জল তত্ত্ব কন্ট্রোল করে, এটা আমরা দেখতে পাই। এই চারটে তত্ত্ব এবং শক্তির প্রকাশ, এই সমস্ত নিয়েই 12টা রাশি। 12টা রাশির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে 12টা ভাব। 12টা ভাব আর 12টা রাশি, এরা ডিফারেন্ট। 12টা ভাব, 12টা রাশি, এটা হচ্ছে স্থির একটা বিষয়। আর 12টা ভাব, এরা হচ্ছে কি কন্টিনিউয়াসলি মুভিং। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ভাব ডিফারেন্ট হতে পারে। হয় ভাব ডিফারেন্ট হবে, নয় গ্রহ অবস্থান ডিফারেন্ট হবে। এমনকি যমজ মানুষদের ক্ষেত্রেও কিন্তু আমরা ভাবের পার্থক্য, ভাবের আলাদা, সেটা আইডেন্টিফাই করতে পারি। মূল কুণ্ডলিতে না পারলেও বর্গ কুণ্ডলিতে আমরা দেখতে পাই। ভালো কথা। এবার হচ্ছে গিয়ে রাহু অগ্নিতত্ত্বে কিরকম ফল দেয়। রাহু অগ্নিতত্ত্বে মানুষের তেজ, রাগ, রিয়াক্ট করবার টেন্ডেন্সি, এগুলোকে বাড়িয়ে দেয়। বাড়িয়ে দেয়।
রিস্ক নেওয়ার ক্ষমতা, মাথা গরম হওয়ার প্রবণতাকে বাড়িয়ে দেয়, চটজলদি ডিসিশন নেওয়ার ক্ষমতা তাকে বাড়িয়ে দেয়। আনকন্ট্রোলড রাহু অগ্নিতত্ত্বে সেই ক্ষেত্রে প্রপার্টি লস করাতে পারে। খুব ভালো করে থিমগুলোকে বুঝবেন। চটজলদি ডিসিশন নেবে, এবং আনকন্ট্রোলড রাহু মানে হচ্ছে যে রাহুর উপরে শুভ গ্রহের দৃষ্টি নেই, রাহুর নক্ষত্র সেটা খুব একটা শুভ নয়, এটা হচ্ছে আনকন্ট্রোলড রাহু। আর কন্ট্রোলড রাহু মানে ধরুন বৃহস্পতির দৃষ্টি রয়েছে, শনির দৃষ্টি রয়েছে, কিংবা রাহুর সঙ্গে শুক্রের একটা ভালো সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে কি কন্ট্রোলড রাহু। আর আনকন্ট্রোলড কি রাহু একা আছে, রাহুর নক্ষত্র অধিপতি 6, 8, 12-তে বসে আছে, সেই রাহুর কিন্তু ধ্বংস করবার প্রবণতা অনেকটাই বেশি। তাহলে নিজের হঠকারিতা, নিজের উগ্রতা, নিজের প্রবৃত্তি, তার কারণে নিজের জিনিসপত্রকে নষ্ট করবার টেন্ডেন্সি, সেটা কিন্তু রাহু বাড়িয়ে দেবে, উগ্রতা বাড়িয়ে দেবে, মানুষের সঙ্গে বিহেভিয়ার সম্পর্ক যখন তখন নষ্ট হবে। এদের যে কেরিয়ার গ্রাফ কখনো তুমুল বেড়ে যাবে, কখনো ধপাস করে পড়বে। জীবনে বিরাট জায়গায় উঠেও আপনি নিশ্চিত হতে পারবেন না যে এই লোকটার এইরকম গুড ক্যারিয়ার গ্রাফ থাকবে। একটা ভালো আপরাইজিং ক্যারিয়ার গ্রাফ থাকবার জন্য, কিংবা স্টেবল ক্যারিয়ার গ্রাফের জন্য, ক্যারিয়ার গ্রাফ মানে হচ্ছে ক্যারিয়ারটা কেমন ভাবে উঠছে। যেমন ধরুন একটা সরকারি চাকরি পেয়ে গেছে, ক্যারিয়ার গ্রাফ স্মুথ চলছে, এবার সেই চাকরি করতে করতেই দেখা গেল সে প্রচুর টাকা পয়সা আর্ন করতে পারছে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কেরিয়ার গ্রাফ উঠছে। আবার দেখা গেল হঠাৎ করে একটা অফিস বদলি হয়ে গেল, সেখানে আহ কেরিয়ার গ্রাফ ফল করে গেল। তো হঠকারিতার জন্য সেই মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন থাকবে। নার্ভের প্রবলেম, ব্রেনের অ্যাক্টিভিটি কমে যাওয়া, ফ্ল্যাকচুয়েট করা, সেটা আসতে পারে। ব্লাড প্রেশারের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন হতে পারে। মানে অগ্নিতত্ত্ব ব্যাপারটা কিন্তু ডিস্টার্বড হয়ে গেল। এর যে সম্পর্কগুলো, তারা এই মানুষটার কাছ থেকে যে খুব ভালো বিহেভিয়ার পাবেন সেটাও নয়, রেগে যাবে, মাথা গরম করে ফেলবে। হ্যাঁ, আহ এক ভদ্র মহিলা, তিনি একটা রিলেশনশিপে গেছেন, রিলেশনশিপটা খুব ক্লোজ। হঠাৎ করে দেখা গেল যে যার সঙ্গে রিলেশনশিপ, সে কথায় কথায় প্রচন্ড হচ্ছে গিয়ে উগ্র বিহেভিয়ার করে এবং গালিগালাজ করে। ফলে রিলেশনশিপটার মধ্যে টান আছে, ভালোবাসা আছে, অ্যাট্রাকশন আছে, সব আছে, কিন্তু এই গালিগালাজ ব্যাপারটা, এইটা ভদ্রমহিলা কিছুতেই মেনে নিতে পারে। তো এর ক্ষেত্রে আনকন্ট্রোলড রাহু, সে হচ্ছে গিয়ে ধনুরাশি হচ্ছে, এবং ছেলেটির মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে যে কিভাবে মহিলার কাছ থেকে অর্থ আত্মসাৎ করবে। এই ব্যাপারটা এর ক্ষেত্রে বারংবার দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু কেউই কাউকে ছাড়ছেও না, ছাড়তে পারছেও না, দুজনে দুজনের সঙ্গেই রয়েছে। ভদ্রমহিলা যথেষ্ট বিপর্যস্ত, কিন্তু আহ বিরক্তিকর একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে। এইটা হচ্ছে অগ্নিতত্ত্বে রাহু ইফেক্ট। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে লাইফে আপস অ্যান্ড ডাউনস, সমস্যা, এইগুলো হচ্ছে বারংবার দেখতে পাওয়া যায়। স্যার, আমাদের কি ক্লাস হচ্ছে? আমি প্রিমাংশু ভট্টাচার্য বলছি। হ্যাঁ, আমাদের ক্লাস হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, আপনাদেরই ক্লাস হচ্ছে। আমাদের পরীক্ষা হচ্ছে যে। ও, আপনি কোন ব্যাচ? আপনি 222? এটা 223-এর ক্লাস হচ্ছে।
এবার হচ্ছে পৃথ্বীতত্ত্বে রাহু। পৃথ্বীতত্ত্বে যদি রাহু থাকে, যেমন বৃষ রাশিতে রয়েছে, কন্যা রাশিতে রয়েছে, মকর রাশিতে রয়েছে, জেনারেলি এখানে কিন্তু রাহু মোটামুটি ভালো ফল দেয়। এখানে আপনারা রাহুর কাছ থেকে যে বিহেভিয়ারটা পাবেন সেটা হচ্ছে কাজকর্মগুলো সহজে করবার একটা চেষ্টা। এরা মোটামুটি ক্রিয়েটিভ, মোটামুটি ট্যালেন্টেড, ফাঁকিবাজ কিছুটা বলা যেতে পারে, এবং রেসপন্সিবিলিটি লেভেল এদের ক্ষেত্রে কমে যায়। বিশেষ করে পরিবারের প্রতি দায়বদ্ধতা এদের ক্ষেত্রে বেশ খানিকটা কমতে দেখতে পাওয়া যায়। ওভারঅল এই মানুষগুলোর মধ্যে এরা জেনারেলি অনেস্ট, কিন্তু প্রয়োজনে ডিসঅনেস্ট হতে এদের কোনো অসুবিধা নেই। এদের কিছু এথিক্স থাকে, এদের কিছু লাইফ রুলস থাকে, কিন্তু সেই রুলসের মধ্যে কিছু গন্ডগোলও থাকে। মানে আহ ধরুন আপনার থেকে কোনো একটা কাজের দায়িত্ব নিল, সেই কাজটা সুস্থ স্বাভাবিকভাবে এই মানুষগুলো করে দেবে, এবং যেটার দায়িত্ব নিয়েছে সেটা 100% করবে। কিন্তু তার জন্য যে চার্জটা করলো সেটা দেখা গেল যে অ্যাবস্ট্রাক্ট টাইপের চার্জ। বোঝা গেল? তো এইরকম টাইপের ঘটনা, সেটা হচ্ছে গিয়ে বারংবার দেখতে পাওয়া যাবে। এরকম হচ্ছে গিয়ে আহ ঘটনা আসতেই পারে। হ্যাঁ। এই মানুষগুলোর শরীরের যে কাঠামোগত বিষয়, সেখানে কিছু গন্ডগোল দেখতে পাওয়া যায়। শরীর কখনো কখনো হচ্ছে গিয়ে দুর্বল প্রকৃতির থাকে। শরীর কখনো কখনো রোগগ্রস্ততা, সেটাও এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কাজের ক্ষেত্রে বস, উপরওয়ালা, এদের সঙ্গে একটা ডিস্টেন্স মেনটেন করতে এদের দেখতে পাওয়া যায়। এরা খুব সহজে যে বসের প্রিয় হয়ে উঠতে পারে তা কিন্তু নয়, বরঞ্চ উপরওয়ালার সঙ্গে এদের একটা দূরত্বই বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এদের মন মানসিকতা যে বিরাট ভালো হয় তা কিন্তু নয়, কারণ এদের রেসপন্সিবিলিটি লেভেলের মধ্যে একটা খাদ রয়েছে। এই মানুষগুলোর কখনো কখনো বাক্য কঠিন দেখতে পাওয়া যায়। আর রাহু পৃথ্বী রাশিতে থাকলে অস্থি ক্ষয়, মানে হচ্ছে গিয়ে হাড় ক্ষয়ে যাওয়া, হাড়ে ব্যথা, দাঁতে যন্ত্রণা, দাঁতে সমস্যা, এই ব্যাপারগুলো বারংবার দেখতে পাওয়া যায়। মানে পেশি শক্তি, অস্থি শক্তি, এগুলোর একটা অভাব এই মানুষগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়। তবে সাধারণত এরা কিন্তু কাজের জায়গাতে ভীষণ নিপুণ প্রকৃতির হয়। মানে খুব সহজে এরা কাজ উদ্ধার করতে পারে। যে কোনো কাজ, ধরুন একটা কাজ একজন মানুষ একটা কঠিন পদ্ধতিতে করছে, এই লোকটা কিন্তু সেই কঠিন পদ্ধতিটাকে অ্যাভয়েড করে নিজের মতো করে একটা সহজ সরল পদ্ধতি বার করবে, বার করে সেই পদ্ধতিতে করবে। এবং বহু ক্ষেত্রে দেখা গেছে যে পৃথ্বী তত্ত্বে থাকা মানুষজন, এরা যে কোনো কাজকর্ম, যে কোনো বিষয় তাকে সহজ সরল পদ্ধতিতে করে ফেলবার একটা ব্যবস্থা বার করে ফেলেছেন। বায়ুতত্ত্ব, বায়ুতত্ত্বে রাহু কিন্তু একটা ফ্লোটিং ক্যারেক্টার ক্রিয়েট ক্রিয়েট করে। অর্থাৎ একটা মানুষের যে সাধারণ চরিত্র, তার মধ্যে একটা ফিকল মাইন্ডেড বিহেভিয়ার, মানসিকতার পরিবর্তন, ঘন ঘন নিজের ডিসিশন চেঞ্জ হচ্ছে, ঘন ঘন চিন্তা ভাবনা পাল্টাচ্ছে, প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ, কারণ বায়ুতত্ত্ব কমিউনিকেশনকে ইন্ডিকেট করে। ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন, আদান প্রদান, ইন্টারাকশন, সেখানে বাধা বিপত্তি, যার কাছ থেকে যেটা করার কথা তাকে সেইটা না করে দেখা গেল সেখানে সে অন্য একটা বিহেভিয়ার এমন করে ফেললো যেখানে আউটপুট হচ্ছে গিয়ে খুবই নেগেটিভ এলো। কোনো একটা জায়গাতে মালপত্র কিনতে গেছে, কিংবা কোনো একটা ব্যবসার ক্ষেত্রে সাপ্লায়ারের কাছে গেছে, গিয়ে সেখানে এমন বিহেভিয়ার করে ফেলেছে যে সেই বিহেভিয়ারের ঠেলায় সাপ্লায়ার বলে যে তোমাকে আর মালপত্র দেবো না, ব্যবসা বন্ধ। সাধারণত এরা একটু রোগী প্রকৃতির হয়, এবং এদের ব্রিদিং প্রবলেম দেখতে পাওয়া যায়। শ্বাসের সমস্যায় এরা মারাত্মক রকমের ভোগে, এবং ওই কণ্ঠনালী, এইটা কিন্তু এদের পীড়াগ্রস্ত হতে দেখতে পাওয়া যায়। শরীরে এই মানুষগুলো সাধারণত দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। এবার আপনারা বলবেন যে কেন দ্রুত ক্লান্ত হয়ে পড়ে? কারণ হচ্ছে গিয়ে এদের যে ইয়ার, আমাদের শরীরে প্রয়োজন হচ্ছে কি ক্লান্তি ঠিকঠাক যাতে না আসে, আপনারা দেখবেন হাই ওঠে। কখন হাই ওঠে? অক্সিজেনের যখন অভাব তৈরি হয় তখন হাই ওঠে। এক সেকেন্ড। তাহলে অক্সিজেনের অভাব তৈরি হবে কখন?
যখন হচ্ছে গিয়ে শরীরে অক্সিজেন ফ্লো সেটা ঠিকঠাক হবে না, মানে ফুসফুস অক্সিজেন গ্রহণ করবে আর শরীরে পাঠাবে, এই কাজটা যখন পারফেক্ট হবে না, তখন হচ্ছে গিয়ে বারবার হাই উঠবে, ব্রিদিং এর ক্ষেত্রে সমস্যা হবে এবং মানুষটা দ্রুত ক্লান্ত হয়ে পড়বে। তাহলে এই যে দ্রুত ক্লান্ত হয়ে পড়া, এই ব্যাপারটা, এইটা কিন্তু ডিপেন্ড করবে বায়ুতত্ত্বের উপর। তাহলে এখানে রাহু থাকলে পরে এদের ক্ষেত্রে এয়ার সার্কুলেশন ইন দা বডি এটা পারফেক্ট হবে না, অর্থাৎ শ্বসন তন্ত্রের কার্যাবলী সেটা কিন্তু, বা শ্বাসতন্ত্রের কার্যাবলী সেটা কিন্তু পারফেক্ট হবে না। এবং তখন দেখতে পাওয়া যাবে যে এরা দ্রুত হাঁপিয়ে যাচ্ছে, কোনো সময় হাঁপিয়ে যাচ্ছে, আবার কোনো কোনো সময় প্রচন্ড অ্যাক্টিভ। রাহু সার্টেনিটিকে ইন্ডিকেট করে না, রাহু হচ্ছে আনসার্টেন, রাহু হচ্ছে কন্টিনিউয়াস নয়। তাহলে কখনো উঁচু কখনো নিচু, তাকে ইন্ডিকেট করে রাহু। তাহলে এই মানুষগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কি, যে কখনো এদের মধ্যে প্রচুর অ্যাক্টিভিটি, কখনো এরা হাঁপিয়ে রয়েছে, কখনো খুব ঘুমাচ্ছে, কখনো ঘুম হচ্ছে না, এইরকম উৎপটাং অবস্থা এই মানুষগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। সিম্পলি আমরা এই ওয়ার্ডটাকে রাহুর জন্য ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে উৎপটাং। রাহুর মধ্যে কিন্তু এই গুণটা দেখতে পাওয়া যায়, রাহুকে আমরা একটু উৎপটাং হিসেবে ট্রিট করতে পারি। এরপর আমাদের রইল জল তত্ত্ব। এইখানে রাহুর অবস্থান, এইটা কিন্তু সবচেয়ে জটিল। আহ জল তত্ত্বে রাহুর অ্যাক্টিভিটি বেড়ে যায়। আমরা সবসময় চাইবো যে জল তত্ত্বে রাহু থাকলে পরে সেটা যেন একটু ব্যালেন্সড কন্ডিশনে থাকে, অর্থাৎ জল তত্ত্বে রাহু যেন কন্ট্রোলড কন্ডিশনে থাকে। জল তত্ত্বে রাহু এর মধ্যে আহ যেমন জলের মধ্যে জোকের অ্যাক্টিভিটি বৃদ্ধি পায়, ঠিক তেমন ভাবে জল তত্ত্বে রাহুর মধ্যে একজন জাতককে কলুষিত করবার ক্ষমতা বৃদ্ধি পায়। অর্থাৎ জাতকের মধ্যে চাঞ্চল্য, ডিস্টার্বড হওয়ার টেন্ডেন্সি, বিপরীত লিঙ্গের প্রতি নেগেটিভ অ্যাট্রাকশন, এইগুলো হচ্ছে গিয়ে বাড়তে দেখতে পাওয়া যায়। এক সেকেন্ড আসছি। চাঞ্চল্য বাড়িয়ে দেয়, একটা ছটফটে বিহেভিয়ার দেখতে পাওয়া যায়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে জলরাশিতে রাহু মানুষের কামনাকে বিকৃত করার চেষ্টা করে। মানুষের যে ইম্পালসিভ বিহেভিয়ার, আমাদের যে সাধারণ মানসিক চিন্তাধারা, খেয়াল রাখবেন আমাদের যে জল তত্ত্ব এর সঙ্গে মনের সম্পর্ক খুব বেশি। কর্কট রাশিকে আমরা বলি কালপুরুষের হৃদয়, চতুর্থ ভাব হচ্ছে আমাদের মন, চতুর্থ ভাব হচ্ছে আমাদের সুখ শান্তি। তাহলে এই চতুর্থ ভাবটা কিন্তু কালপুরুষের ক্ষেত্রে জল তত্ত্বে আসছে, অর্থাৎ মেষ, বৃষ, মিথুন, কর্কট। তাহলে এই কর্কট রাশিতে যে রাহু বা বৃশ্চিকে রাহু বা মিনে রাহু, এরা কিন্তু মানুষের মধ্যে যে সার্কুলেশন অফ ফ্লুইড, হরমোন, উৎসেচক, হজম প্রক্রিয়া, হ্যাঁ, একটা মানুষের প্রপার গ্রোথ, একটা মানুষের কামনা, একটা মানুষের যে লিবিডো, অর্থাৎ সেক্সুয়াল আর্জ, এই সমস্ত বিষয়কে কন্ট্রোল করবে। কন্ট্রোল করবে না, আউট অফ কন্ট্রোল বানিয়ে দেবে হচ্ছে জল তত্ত্বে অবস্থিত রাহু। ফলে শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন হোক কিংবা হচ্ছে গিয়ে এনজাইম সার্কুলেশন হোক, সেখানে কিন্তু রাহু একটা বড় রকম ভূমিকা পালন করবে এবং শরীরকে বেশ ডিস্টার্ব করবে। জলরাশিতে রাহু আছে, এই ধরনের মানুষগুলোর হার্ট অ্যাটাক হওয়ার টেন্ডেন্সি অনেকটাই বেশি। কারণ এদের কখনো কখনো হচ্ছে গিয়ে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, কখনো কখনো ব্লাড সার্কুলেশন কমে যায়। তখন দেখতে পাওয়া যায় যে এদের ওই ইএসআর মানে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, সেটাও ডিফার করতে দেখতে পাওয়া যায়। তখন হচ্ছে কি আমাদের যে ব্লাড ভেসেলস, শিরা এবং ধমনী, এর যে থিকনেস, অর্থাৎ এর মধ্য দিয়ে যে রক্ত প্রবাহের যে ক্ষেত্র, যতটা জায়গা দিয়ে রক্তটা প্রবাহিত হবে, সেই ক্ষেত্রটা ছোট হয়ে যায়।
এবং তার ফলে হচ্ছে গিয়ে ওই হার্ট ব্লক হয়ে যাওয়া, করোনারি থ্রম্বোসিস অর্থাৎ যাকে আমরা হার্ট অ্যাটাক বলি, এই সমস্ত টেন্ডেন্সি এদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যায়। এরপর হচ্ছে মানসিকতার পরিবর্তন। একটা মানুষের মধ্যে যে যৌনতা, সেই যৌনতা জলরাশিতে রাহু থাকলে পরে একটু বাড়তে দেখতে পাওয়া যায়। কারণ জলরাশি আমাদের যৌনতার সঙ্গে সরাসরি ভাবে সম্পর্কিত। আমাদের বহিস্থ যৌনাঙ্গ সেটা হচ্ছে বৃশ্চিক রাশি, অর্থাৎ আহ পুরুষ কিংবা স্ত্রী জনন অঙ্গ, সেটার সঙ্গে বৃশ্চিকের সম্পর্ক রয়েছে, সেটা নিজেই জলদত্ত। এবং সেখানে যখনই রাহুর দৃষ্টি, রাহুর অবস্থান দেখতে পাওয়া যাবে, তখন তার অ্যাক্টিভিটি বাড়বে, তখন তার ডিমান্ড সেটাও হচ্ছে গিয়ে বাড়তে দেখতে পাওয়া যাবে। ফলে কোনো একজন মানুষের মধ্যে কামনা তাড়িত হওয়ার প্রবণতা, সেটা কিন্তু জলরাশিতে রাহু থাকলে পরে বাড়তে দেখতে পাওয়া যাবে। এদের ক্ষেত্রে কখনো কখনো দেখতে পাওয়া যায়, যদি রাহু কন্ট্রোলড না থাকে, সেই ক্ষেত্রে লোভ বাড়তে দেখতে পাওয়া যায়। প্রচুর আর্ন করব, প্রচুর সম্পত্তি হবে, বিরাট বড় জায়গায় যেতে হবে, এই মানসিকতাগুলো এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে চারটে ভাবে রাহুর অবস্থান বা চারটে তত্ত্বে রাহুর অবস্থান, এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবার এই পর্যন্ত, এরপর আমরা কেতুর অবস্থান পড়তে পারি, অথবা আমরা বিভিন্ন ভাবে রাহুর অবস্থান সেটা পড়তে পারি। তো আমার মনে হয় বিভিন্ন ভাবে, লগ্ন থেকে 12টা ভাবে রাহু কি প্রভাব বিস্তার করে, সেইটা বোঝাটা বেটার হবে। আমাকে একটা জিনিস বলুন, যে এই পর্যন্ত যতটুকু পড়া হলো, সেখানে কি কিছু বুঝতে অসুবিধা হলো? না স্যার। আর কেউ? না স্যার, অসুবিধা হয়নি। তাহলে আমরা পরের পার্টে যাই, রাহু বিভিন্ন ভাবে কি প্রভাব বিস্তার করবে। তাহলে আমাদের একটা লগ্ন নিয়ে নিই, যে কোনো একটা লগ্ন, মেষটাকে উপরেরটাকেই নিই। তো এটা হচ্ছে আমাদের লগ্ন ভাব। উম তাহলে যদি লগ্নে রাহু অবস্থান করে, তাহলে আমি একটা দুটো বুঝিয়ে দিলে বাকিগুলো আপনারা বুঝতে পারবেন। তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে যদি রাহু এখানে অবস্থান করে, তাহলে রাহুর দৃষ্টি পড়বে এই ঘরটাতে, রাহুর দৃষ্টি পড়বে এই ঘরটাতে, আর রাহুর দৃষ্টি পড়বে এই ঘরটাতে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা কেতুকে পাবো আহ কোথায় গেল, এই ঘরটাতে। এই কম্বিনেশনটা আপনাকে মনে করে নিতে হবে, যে এইটা হচ্ছে কি অবস্থা। তাহলে প্রথমেই দেখুন, লগ্নে রাহু মানুষটার মধ্যে একটা চঞ্চল বিহেভিয়ার সৃষ্টি করবে। শরীরটা হবে একটু রুক্ষ সূক্ষ্ম প্রকৃতির। রাহুকে খেয়াল রাখতে হবে, রাহুকে দেখতে কেমন। রাহুকে দেখতে, রাহুর প্রবৃত্তি হচ্ছে আসুরিক, কিন্তু রাহু যখন রাহু হয়েছে, অর্থাৎ শরভানু যখন রাহু রূপ পেল, সেই সময় কিন্তু শরভানুকে দেখতে দেবতার মতন ছিল, কারণ সে দেব বেশ ধারণ করেছিল। অর্থাৎ রাহুর বাহ্যিক অবয়ব কিন্তু সুন্দর, কিন্তু রাহুর আভ্যন্তরীণ যে প্রকৃতি, সেটা কিন্তু দানবীয় বা আসুরিক। তাহলে এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে। রাহু দেখতে সুন্দর হওয়া সত্ত্বেও নিজেকে যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তা কিন্তু নয়। রাহুর মধ্যে
যদি একটা পিওর রাহুর ক্যারেক্টারিস্টিক্স দেখতে চান, দেখতে পাবেন। সেটা হচ্ছে কি বিভিন্ন কলকাতাতে যদি দেখেন বিভিন্ন শপিং মল টল বা এরকম জায়গাতে কিছু মানুষকে দেখবেন, তাদেরকে দেখতে সুন্দর, কিন্তু এমন পোশাক টোশাক পরেছে ট্যাটু ট্যাটু এঁকে, কিংবা এমন অদ্ভুত দাড়ি টাড়ি রেখে গাল টাল ভিয়ে এমন একটা চেহারা করেছে, দেখে মনে হচ্ছে কেমন পাগলা পাগলা লাগছে। তো এইটা হচ্ছে রাহুর এক্সাক্ট লুক। এবার ওইগুলো কেটে কুটে পরিষ্কার হয়ে পরেই দেখবেন যে আপনি একদম সুন্দর একটা লুক বেরিয়ে এসছে। কিন্তু ওই এমন করে নিজেকে সাজিয়ে গুজিয়ে রেখেছে যে দেখলে মনে হচ্ছে যে একটা হিপি টাইপ ব্যাপার। একটা সিনেমার নাম বলবো, সেটার নাম হচ্ছে ম্যাহুন। তো সেইখানে একটা মেয়ে ছিল, একটা ছোট নায়িকা একটা বড় নায়িকা ছিল। তো একটা ছোট নায়িকা যেটা ছিল, সেটা প্রথমে একটা প্যান্ট ফ্যান্ট পরে থাকতো, প্যান্ট টুপি টুপি পরে থাকতো। তারপরে সেটাকেই হচ্ছে আহ সুস্মিতা সেন সাজিয়ে গুজিয়ে একটা সুন্দর লুক বানিয়ে দিল। তখন সেই মেয়েটার দিক থেকে আর চোখ ফেরানো যাচ্ছে না। আর তার আগে যখন সে টুপি টাপা পরে থাকতো, তখন তাকে দেখে মনে হতো যে এ কেমন। তাহলে এই যে গুড লুকিং একটা ক্যারেক্টার, তাকে একটু অড লুক নিয়ে আসা, এটা হচ্ছে রাহুর ক্যারেক্টারিস্টিক্স, ওরকম টাইপের দেখতে। চটজলদি ডিসিশন, মাথা গরম, আন কিছুটা আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার। কখন মাথা গরম করবে, কখন কি বলবে ঠিক ঠিকানা নেই। ডিসিশন মেকিং পাওয়ারে গন্ডগোল, উইক হেলথ, ইমিউনিটি পাওয়ার খারাপ, পড়াশোনার ক্ষেত্রে কখনো প্রচুর পড়ে, কখনো একদম পড়ে না। বড় বড় ডিজায়ার আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে অলস। যতটা চিন্তা ততটা কর্ম নেই। কর্ম নেই কেন? কারণ ওর তো হাত পা নেই, ওর তো মাথা আছে, চিন্তাটাও করে প্রচুর, কিন্তু ওর কর্ম নেই। কর্ম নেই কারণ হাত পা নেই। জেনারেলি খুব বেশি মুভমেন্ট পছন্দ করে না, পেটের গন্ডগোলে ভোগে। পেটের গন্ডগোল মানে হচ্ছে গিয়ে অ্যাসিডিটি, গ্যাস, পেটের উপরের দিকে প্রবলেম। প্রেমের ক্ষেত্রে বেশ খানিকটা আসক্তিযুক্ত, মানুষের সঙ্গে বিহেভিয়ার খুব একটা ভালো নয়। বাবার দিক থেকে কিছুটা দুঃখী, বিদ্যার ক্ষেত্রে বাধা। বিদেশ যাত্রা ভীষণ পছন্দ, কারণ রাহু হচ্ছে সবসময় পরিবর্তনপন্থী। রাহু কিন্তু নিজের দল পাল্টে দেবতাদের দলে চলে এসছে, অর্থাৎ নিজের যে ক্ষেত্র, সেই ক্ষেত্র পরিবর্তন করে রাহু চলে এসছে কাদের ক্ষেত্রে? রাহু মানে সরভানু, সে চলে এসেছিল দেবতাদের ক্ষেত্রে। ফলে এই দেশ পরিবর্তন, ক্ষেত্র পরিবর্তন, এটা কিন্তু রাহুর একটা এসেনশিয়াল কোয়ালিটি, এবং এই কোয়ালিটিটা রাহুর ক্ষেত্রে আমরা বারংবার দেখতে পাবো। তাহলে মোটামুটি লগ্নে রাহু এইগুলোকে দেয়: অতৃপ্তি, স্টেবিলিটির অভাব, কাজকর্মের ক্ষেত্রে সমস্যা। ওভারঅল আমরা এটাকে নেগেটিভ হিসেবে ট্রিট করব। রাহু যদি কন্ট্রোলড হয়, ব্যাপক অতৃপ্তি, এবং সেই অতৃপ্তিকে কাজে লাগাবার ক্ষমতা, গবেষণার ক্ষেত্রে চরম সাফল্য, বিরাট জায়গায় চলে যাওয়ার ক্ষমতা, যোগ্যতা, এবং শেষ দেখে ছাড়ার টেন্ডেন্সি, প্রচন্ড লড়াই করবার মেন্টালিটি, এইগুলো। এবং তার সঙ্গে সঙ্গে রাহু কিন্তু দীর্ঘায়ু দিতে পারে, কারণ রাহুর কাছে অমৃত আছে। এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। রাহু কিন্তু আংশিক অমৃত পান করেছিল, এবং কেতু যেখানে নিষ্প্রাণ হলো, রাহু কিন্তু নিষ্প্রাণ নয়, রাহু ভীষণ এফেক্টিভ। এবং সূর্য চন্দ্রের মতন লুমিনাস বডি, অর্থাৎ যারা আলো দিতে পারে, তাদেরকে রাহু ঠান্ডা করে দিতে পারে। এবং তাহলে রাহুর ক্ষেত্রে রয়েছে চরম ডমিনেটিং পাওয়ার, কারণ সূর্য যে সকল শক্তির উৎস, সেই সূর্যকে দাবিয়ে দিতে পারে রাহু। প্রকৃষ্ট দিনমানে সূর্যকে উম, দমিয়ে দিতে পারে রাহু। এই ক্ষমতা রাহুর ক্ষেত্রে রয়েছে। তাহলে রাহু কিন্তু মারাত্মক ক্ষমতা সম্পন্ন, রাহুর এফেক্টিভনেস ভীষণ। এবং রাহুই কিন্তু পারে সূর্য চন্দ্র এদের উপরে গ্রহণ লাগিয়ে দিতে। হুম। তো এই মোটামুটি গেল রাহুর বিষয়। এবার পঞ্চম ভাব আমরা মোটামুটি বুঝতে পারলাম, সন্তানের ক্ষেত্রে কিছু সমস্যা, ডিটাচমেন্ট, আস্তে আস্তে ফ্যামিলি। রাহু কিন্তু একটু নিজেকে আত্মকেন্দ্রিক করে তোলে। আত্মকেন্দ্রিকতার জন্য রাহু নিজে অমৃত খাওয়ার জন্য অসুরদের ত্যাগ করে কিন্তু চলে এসেছে। ও কিন্তু সবাইকে বলেনি,
ও যদি বলতো যে দেখো গন্ডগোল পাকাচ্ছে, মানে বিষ্ণু লোককে আমাদেরকে দিচ্ছে না, ও কিন্তু সেটা বলেনি। ও লুকিয়ে খেতে গেছে। কারণ কি? ও দেবতাদের উপরেও আধিপত্য বিস্তার করবে, ও অসুরদের উপরেও আধিপত্য বিস্তার করবে, এই মেন্টালিটি ছিল ওর মধ্যে। অর্থাৎ আহ একটা মৃদু বিশ্বাসঘাতকতার মানসিকতা, সেটা কিন্তু রাহুর মধ্যে থাকবে। এবার আমরা এই একই জায়গাটাকে চেঞ্জ করে দ্বিতীয় রাহুতে চলে আসি। রাহুকে আমরা একটু দ্বিতীয় ভাবে নিয়ে চলে আসি। তাহলে দ্বিতীয় রাহু চলে গেলেই অষ্টমে কেতু চলে যাবে। ও, লগ্নে রাহুর আরেকটা জিনিস আমার বলতে ভুল হয়ে গেছে, সপ্তমে কেতু। তাহলে মানে কিন্তু বিজনেসের ক্ষেত্রে ডিস্টারবেন্স, স্বামী স্ত্রী এদের মধ্যে একটা গ্যাপ তৈরি হওয়া। এখানে কেতু সপ্তমে থাকার কারণে এর স্ত্রীর দিক থেকে যে চাওয়া পাওয়া, সেখানে কমপ্লিটনেসের একটা অভাব কাজ করতে দেখতে পাওয়া যাবে। এবং এই কমপ্লিটনেসের অভাবের জন্য এর মধ্যে বিভ্রান্ত হওয়ার মেন্টালিটি, পরপুরুষ কিংবা পরস্ত্রীর দিকে আসক্তি, এটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। এবার আমরা চলে আসি দ্বিতীয় রাহু। দ্বিতীয় রাহু আসার সঙ্গে সঙ্গে আমাদের যে দৃষ্টিগুলো আসবে, সেগুলোকে আমরা একটু আইডেন্টিফাই করি। তাহলে দ্বিতীয় রাহুর দৃষ্টি পড়বে তৃতীয়, রাহুর দৃষ্টি পড়বে ষষ্ঠে, বাড়বে রোগ প্রবণতা। রাহুর দৃষ্টি পড়বে নবমে। এই হচ্ছে গিয়ে মোটামুটি রাহুর দৃষ্টি। আর এর সঙ্গে সঙ্গে অষ্টমে থাকবে কেতু। তাহলে অষ্টমে কেতু মানে জ্যোতিষ চর্চার একটা টেন্ডেন্সি, এটা আসতে আমরা জানি যে অষ্টমে কেতু জ্যোতিষ চর্চাকে ইন্ডিকেট করে, কারণ সাবকনশিয়াস মাইন্ডের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয়। এবং এদের মধ্যে হচ্ছে গিয়ে ওই নিজের পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করবার একটা ক্ষমতা দেখতে পাওয়া যায়। কেন দেখতে পাওয়া যায় সেটা ইতিমধ্যেই আমরা ডিসকাস করেছি আগের ক্লাসে। দ্বিতীয় রাহু সম্পত্তি নাশের কারক, দ্বিতীয় রাহু দন্ত হানির কারক, অর্থাৎ দাঁতে ব্যথা, দাঁতে ক্ষয় যদি কারোর 2 নম্বরে থাকে রাহু, তাহলে এটা হতে দেখতে পাওয়া যায়। সম্পত্তি নষ্ট হওয়া, রিলেটিভসদের সঙ্গে দূরত্ব বৃদ্ধি, তার সঙ্গে সঙ্গে মুখমণ্ডলে পীড়া, এটা ব্রণ বা এই টাইপের বিষয় হতে দেখতে পাওয়া যায়। মেয়েদের ক্ষেত্রে যদি দ্বিতীয় রাহু থাকে, তার দৃষ্টি কিন্তু 6th হাউসে পড়বে। 6th হাউস হচ্ছে তার ওই ওভারি, ইউটেরাস এইসবের সঙ্গে অ্যাসোসিয়েটেড। তাহলে যখনই হচ্ছে গিয়ে 6th হাউসে রাহু পড়বে দৃষ্টি, তখনই কিন্তু তার ওভারি, ওভারিয়ান সিস্ট এই সমস্ত বা ইউটেরাসের সিস্ট এগুলো হওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। এবং যখনই ওটা হবে, তখনই কিন্তু তার একটা রিফ্লেকশন ফেসে দেখতে পাওয়া যাবে। ব্রণ, মুখে হচ্ছে গিয়ে স্কিনের প্রবলেম, এইগুলো বারবার আসতে দেখতে পাওয়া যাবে। ইরিটেশন, মুখের মধ্যে আহ কোনো একটা খারাপ দাগ, স্পট, এগুলো দেখতে পাওয়া যাবে। বাক্যের উগ্রতা বাড়বে এবং বাক্যের মধ্যে অশুভ কথনের কথা, মানে অশুভ কথন মানে হচ্ছে গিয়ে ম্লেচ্ছ কথা, যেমন হচ্ছে গিয়ে কথায় কথায় গালিগালাজ, এই সমস্তের একটা টেন্ডেন্সি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তো উম, তবে রাহু যদি দ্বিতীয় কন্ট্রোলড হয়, তাহলে কিন্তু অর্থকে নির্দেশ করে, প্রচুর অর্থ, ফাটকা টাকা পয়সা প্রাপ্তি, টাকা পয়সার হানি, এই দুটোকেই নির্দেশ করে। আমার নিজের ক্ষেত্রে দ্বিতীয় রাহু রয়েছে এবং মোটামুটি বৃহস্পতি দ্বারা কন্ট্রোলড রাহু, তাই জন্য সব হানি না হলেও মাঝে মাঝেই হানি ঘটায়। কিন্তু আবার দেয়ও, দেয় না বলা উচিত নয়, দেয়ও। আর মুখের ভাষা যথেষ্ট খারাপ, দাঁতের রোগে রেগুলার ভুগি, এই সমস্তগুলো রাহু আর কি করেছে, অর্থহানি ঘটিয়েছে। কুটুম্ব কুলের সঙ্গে সম্পর্ক অনেকটাই কমিয়েছে। আত্মীয় পরিজন কুটুম্ব এরা বিশেষ যে পছন্দ করে একেবারেই নয়। এই সমস্ত বিষয়গুলো আমাকে ফেস করতে হয়েছে। দ্বিতীয় রাহু কম বেশি তার প্রভাব দিয়েছে। তবে তার সঙ্গে সঙ্গে কন্ট্রোলড দ্বিতীয় রাহু, সে কিন্তু অর্থও আমাকে দিয়েছে, ফাটকা টাকা পয়সা সেটা আমাকে অনেকটাই দিয়েছে। এবার ষষ্ঠে রাহু শত্রু বৃদ্ধি কারক। তো ওই দ্বিতীয় রাহু আত্মীয় কুটুম্ব পরিজন এদের মধ্যে শত্রুতা বৃদ্ধি হবে, পারিপার্শ্বিক শত্রুতা বাড়বে, লোভ বাড়বে, খাওয়ার প্রতি আগ্রহ বাড়বে, অর্থ উপার্জনের লিপ্সা বাড়বে, শত্রুতা বাড়বে, পরিশ্রমের
কন্টিনিউইটি সেটা কমবে। এই সব ধরনের বিষয়গুলো আমরা দেখতে পাবো। লোয়ার অ্যাবডোমেনের প্রবলেম, গর্ভধারণকালে কিছু সমস্যা, এই বিষয়গুলো দেখতে পাওয়া যাবে। নবম, সরি, দশমে রাহুর দৃষ্টি, চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে, তাড়াতাড়ি চাকরি বাকরি পেয়ে যাবে, এবং চাকরি পাওয়ার সাথে সাথে সেই চাকরিটা যাওয়ার প্রবণতাও বাড়বে। জব স্যাটিসফ্যাকশনের অভাব, জবে পরিবর্তন, বসের সঙ্গে অশান্তি, ট্রান্সফার, বিদেশে চাকরি, এই বিষয়গুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। অষ্টমে কেতু জ্যোতিষ চর্চা বাড়াবে। যদি আনকন্ট্রোলড রাহু দ্বিতীয় থাকে, সেই ক্ষেত্রে সেই জ্যোতিষী কিন্তু প্রচুর মিথ্যে কথা বলবে। আর মোটামুটি কন্ট্রোল থাকলে অতটা চিন্তা নেই, সামলে নেওয়া যাবে। সম্পত্তি হানি হওয়ার সম্ভাবনা প্রচুর বেশি। তৃতীয় রাহু, নবমে কেতু, ভাগ্যহানির কারক, জীবনে প্রচুর সমস্যা, প্রচুর বন্ধু বান্ধব, সবাই যে খুব একটা উপকারী বন্ধু তা একেবারেই নয়, সবই ভুলভাল বন্ধু। অল্প বিস্তর বিদেশ যাত্রা স্বল্প সময়ের জন্য, গৃহহানির কারক, মায়ের সঙ্গে দূরত্ব, মায়ের স্বাস্থ্যহানি, এবং মানসিক অস্থিরতা বৃদ্ধি। তৃতীয় হচ্ছে চতুর্থের দ্বাদশ, তৃতীয় হলো চতুর্থের দ্বাদশ, তাই বাড়ি থেকে সরিয়ে দেওয়া, দূরত্ব বৃদ্ধি ইত্যাদি দেখতে পাওয়া যায়। এরই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই তৃতীয় মানে হচ্ছে আমার ছোট ভাই, তাদের সঙ্গে সম্পর্কহানি, ভাতৃনাশ, এটাও কিন্তু তৃতীয় রাহু সৃষ্টি করতে পারে। গৃহ পরিবর্তন, হাতে আঘাত, হাত পুড়ে যাওয়া, হাতে কোনো সমস্যা, হাতে যন্ত্রণা, হাতের অস্থিক্ষয়, হাতে আর্থারাইটিস, এগুলো সৃষ্টি হতে পারে। রাহুর দৃষ্টি চতুর্থে, মনে শান্তির অভাব, বাড়ির আশেপাশে কিছু সমস্যা, প্রতিবেশীদের সঙ্গে স্বল্পকালীন জটিলতা, দলাদলি, হানাহানি ইত্যাদি দেখতে পাওয়া যাবে। চতুর্থে রাহু কিন্তু আলটিমেটলি বিশেষ ভালো নয়। সরি, তৃতীয় রাহু, প্রচুর বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয়, এবং সেই বন্ধু বান্ধব গুলো মোটেও সুবিধার নয়। কানেক্টিভিটি প্রচুর। এই মানুষগুলো অ্যাজ এ ডিলার, অ্যাজ এ দালাল, এরা খুব ভালো কাজ করতে পারে। এরা প্রপার্টি ডিলার হিসেবে সাকসেসফুল। এরা হচ্ছে গিয়ে জমি জায়গা ল্যান্ড, এগুলোর কাজকর্ম খুব ভালো করতে পারে। তৃতীয় রাহুর একটা অদ্ভুত ঘটনা রয়েছে, এদের মধ্যে অঙ্গ বিকৃতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হাত বেঁকে গেছে, পা বেঁকে গেছে, কোনো একটা অ্যাক্সিডেন্টে পা এমন ভাবে ভেঙেছে যে সেটা আর আগের অবস্থায় ফিরে আসেনি। এরকম ঘটনা ঘটবার টেন্ডেন্সি সেটা কিন্তু বারবার দেখতে পাওয়া যায়। এরপরে হচ্ছে গিয়ে রাহুর দৃষ্টি সেভেন্থ হাউসে পড়বে। সেভেন্থ হাউসে রাহুর দৃষ্টি সাংসারিক অশান্তিকে অল্প বিস্তর ইন্ডিকেট করবে। আর একটা গভীর বিষয় হলো, নিজের থেকে লোয়ার স্টেটাসে কিংবা লোয়ার কোয়ালিটির কোনো মানুষের সঙ্গে সম্পর্ক, প্রেম, ভালোবাসা, বিয়ে, এই ধরনের বিষয়গুলো দেখতে পাওয়া যাবে। তৃতীয় রাহু নিম্ন বর্ণে বিবাহ সংযোগ এগুলোকে নির্দেশ করে। এবার রাহুর দৃষ্টি পড়েছে একাদশ ভাবে, আয় উন্নতির ক্ষেত্রে আপস এন্ড ডাউন, হাঁটু কোমরের হাঁটু কোমরের যন্ত্রণা, ব্যবস্থাপনার অভাব, ভাগ্যের ক্ষেত্রে কিছুটা হানি হওয়ার সম্ভাবনা, এরকম বিষয়গুলো দেখতে পাওয়া যাবে। নাইন্থ হাউসে কেতু রয়েছে। নাইন্থ হাউসে কেতু ভাগ্যের ক্ষেত্রে বিপজ্জনক, এবং এই ক্ষেত্রে বাবার সঙ্গে একটা দূরত্ব, পিতার স্বল্প আয়ু, বাবার হঠাৎ করেই শারীরিক সমস্যা, এই সমস্ত বিষয়গুলো দেখতে পাওয়া যাবে। তো নাইন্থ হাউসে কেতু উচ্চ বিদ্যার ক্ষেত্রে সমস্যা ইন্ডিকেট করে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই মানুষগুলোর মধ্যে দূরে গিয়ে পড়াশুনো করার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। এরপর আমরা চলে আসব ফোর্থ হাউসে রাহু। ফোর্থ হাউসে রাহু গৃহ নাশের কারণ। ফোর্থ হাউসে রাহু যদি থাকে, সেই সমস্ত মানুষদের বাড়িতে আপনারা চোখ বন্ধ করে বলতে পারবেন যে বাস্তু সমস্যা রয়েছে। এই বাস্তু সমস্যা সেপটিক ট্যাঙ্ক আর মুখ্য দ্বার, অর্থাৎ প্রধান দরজা থেকে আসছে। ফোর্থ হাউসে রাহু এটাকে দেয়।
রাহু হচ্ছে গিয়ে চতুর্থ ভাবে যদি থাকে, সেই ক্ষেত্রে বাড়িতে প্রেত, অশুভ শক্তি এগুলোর আগমন দেখতে পাওয়া যায়। যদি কোনো কারণে জল তত্ত্বের সঙ্গে সংস্পর্শ হয়, রাহু চন্দ্র, রাহু শুক্র, রাহু জলরাশিস্থ 4th হাউসে, যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা, একদম চোখ বন্ধ করে আপনি বুঝতে পারবেন যে এর বাড়িতে ড্যাম্প আছে, ফাটল আছে, উই পোকা আছে, এবং বাড়িতে কিছু ভুলভাল ঘটনা, বাড়িতে কিছু অশুভ শক্তির প্রভাব অবশ্যই আছে এবং আছে। এ রোখা যাবে না, কিছু করার নেই, হবে। তাহলে 4th হাউসে রাহু থাকলে এই বিষয়গুলো দেখতে পাওয়া যায়। এবং সবার উপরে যে এই প্রভাব পড়ে তা কিন্তু নয়, বাড়ির কোনো একজন সদস্যের উপরে বা একাধিক সদস্যের উপরে এই প্রভাবগুলো সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। তাহলে রাহু এবং কেতু, কেতু তখন দশম ভাবে পড়বে, কর্ম নিয়ে সক্রিয়তার অভাব এটা তৈরি হবে। এবং এই ক্ষেত্রে একটি জিনিস আপনি দেখতে পাবেন, যে এই মানুষগুলোর যে দম্পতি, অর্থাৎ এর যে স্বামী, এর যে স্ত্রী, তার চাকুরি প্রাপ্তি, চাকুরির ক্ষেত্রে পরিবর্তন বারংবার দেখতে পাওয়া যাবে। কারণ এর যে স্বামী, সে হচ্ছে এই ঘরটা, এই যে স্বামী, তার 10th হাউস, তার 10th হাউস মানে হচ্ছে এই ঘরটা। তাহলে স্বামীর দশম ঘরে রাহু বসে থাকার জন্য স্বামী, সে হচ্ছে গিয়ে কর্ম অবশ্যই করবে, চাকরি করবে, এবং চাকরিতে পরিবর্তন আসবে, চাকরির ক্ষেত্রে আপস এন্ড ডাউন থাকবে, এবং এই ব্যাপারগুলো দেখতে পাওয়া যাবে। চতুর্থে রাহু যদি কোনোভাবে দ্বাদশ ভাবের সঙ্গে সম্পর্ক করে, অর্থাৎ চতুর্থ ভাবস্থ রাহুর সঙ্গে যদি 12 নম্বর ঘর আর 6 নম্বর ঘরের সম্পর্ক হয়, 12 আর 6 মানে হচ্ছে গিয়ে এই দুটো, এই দুটোর মধ্যে যদি সম্পর্ক হয়, তাহলে পরে অবশ্যই জেল যাত্রা ধরে নেওয়া যেতে পারে। এখানে মুক্তির চান্স খুব কম। অর্থাৎ চতুর্থ ভাবস্থ রাহুর সঙ্গে যদি বা দ্বাদশ ভাব এবং ষষ্ঠ ভাব সম্পর্ক করে, সেই ক্ষেত্রে এই জাতক বা জাতিকার জেল যাত্রা, হাজতবাস ইত্যাদির সম্ভাবনা চরমভাবে বাড়তে দেখতে পাওয়া যায়। সুখ হানি, বক্ষ পীড়া ইত্যাদির সম্ভাবনা বাড়ে। হৃৎপিণ্ড, ব্লাড সার্কুলেশন সংক্রান্ত সমস্যা, সেটাও বাড়তে দেখতে পাওয়া যায়। চতুর্থে রাহু এই বিষয়গুলোকে ইন্ডিকেট করে, এটা আমাদেরকে মোটামুটি মাথায় নিতে হবে, বুঝতে হবে। এবার রাহুর দৃষ্টি কোথায় পড়বে? প্রথমেই হচ্ছে কি অষ্টমে পড়বে। অষ্টমে রাহুর দৃষ্টি মানে হচ্ছে মূত্রনালী সংক্রান্ত পীড়া, সম্পত্তি হানি, পূর্বপুরুষের সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার প্রবণতা, শারীরিক দিক থেকে অল্প বিস্তর অসুস্থতা, তবে মৃত্যু আমরা বলবো না, হঠাৎ দুর্ঘটনা, শারীরিক আঘাত প্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা সেগুলো দেখতে পাওয়া যাবে। আর বিপদে পড়তে পড়তে বেঁচে যাওয়ার প্রবণতা, সেটা কিন্তু এই রাহু ইন্ডিকেট করবে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এবারই রাহুর দৃষ্টি পড়বে দ্বাদশ ভাবে, খরচের প্রবণতা বাড়বে, ঘুমের প্রবণতা বা ঘুমের মাত্রা সেটা কমতে দেখতে পাওয়া যাবে, সঠিক ঘুম হবে না। তো এই চতুর্থ ভাবে রাহু বাড়িতে, বাড়ির আত্মীয় পরিজন প্রতিবেশীদের সঙ্গে অশান্তি, ঝামেলা এগুলোকে ইন্ডিকেট করবে। এবং বাড়ির আশেপাশে কোনো কবরস্থান, শ্মশান এই টাইপের বিষয় বা এই টাইপের ঘটনার সঙ্গে অ্যাসোসিয়েটেড কোনো মানুষের থাকার প্রবণতা এগুলোকে ইন্ডিকেট করবে। দরজা কোনোভাবেই ঠিকঠাক দিকে হবে না, দরজার ক্ষেত্রে গন্ডগোল দেখতে পাওয়া যাবে। হুম। তো এই হলো মোটামুটি চতুর্থে রাহু, কর্মক্ষেত্রে সমস্যা দেখতে পাওয়া যাবে, কর্মক্ষেত্রে অশান্তি সেগুলো আসবে। তাহলে আমরা মোটামুটি চতুর্থে রাহুটা বুঝতে পারলাম। এবার আপনাদের প্রশ্নের কিছু উত্তর দেওয়ার চেষ্টা করি। এবার এই পর্যন্ত পড়া থেকে বা আশেপাশ থেকে যদি কোনো প্রশ্ন আসে, সেটা একটু বলুন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করি। দাদা, যখন কোনো ছক দেখবো তখন কি রাহুতে অগ্নিতত্ত্ব, পৃথ্বীতত্ত্ব, বায়ুতত্ত্ব থেকে বিচার হবে নাকি ঘর কোন হাউসে আছে সেইটা দেখে? হ্যাঁ, প্রথম হচ্ছে গিয়ে রাহুটা কেমন রেজাল্ট দেবে সেটা আমরা দেখব। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কোন জায়গাটাতে ওই রেজাল্টটা দেবে।
ধরুন একজনের বৃষ রাশিতে রাহু আছে, তাহলে বৃষ রাশিতে রাহু মানে হচ্ছে গিয়ে আহ রাহু খুব মারাত্মক খারাপ অবস্থা সৃষ্টি করবে না, পৃথ্বীতত্ত্বে রয়েছে। তাহলে বৃষ রাশিতে রাহু মানে হচ্ছে গিয়ে শারীরিক দিক থেকে কিছু দুর্বলতা সৃষ্টি করতে পারে, রেসপন্সিবিলিটির অভাবকে ইন্ডিকেট করে। আর ওটা ধরে নিচ্ছি চতুর্থ ভাবে রয়েছে, তাহলে চতুর্থ ভাব রিলেটেড মানুষগুলোর দিক থেকে রেসপন্সিবিলিটির অভাব বা তাদের প্রতি রেসপন্সিবিলিটির অভাব, চতুর্থ ভাব অর্থাৎ বাড়িটা বিক্রি করে দেওয়া, বাড়ি পরিবর্তনের একটা চেষ্টা, এইরকম ব্যাপারগুলো এইগুলো হচ্ছে গিয়ে দেখতে পাওয়া যাবে। এবং কিরকম বাড়ি, সলিড স্টেবল বাড়ি সেটা পরিবর্তন করতে চাইছে, ভালো বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে চলে যাচ্ছে, এরকম টাইপের মেন্টালিটি সেটা দেখতে পাওয়া যাবে। যত বেশি আমরা ছড়াতে পারবো বিষয়টাকে, তত বেশি হচ্ছে গিয়ে আমাদের কাছে রেজাল্ট আসবে। আর কারোর কোনো প্রশ্ন? স্যার রাহু ওই কন্ট্রোল আনকন্ট্রোল একটা বললেন না, ওই কন্ট্রোল কিভাবে, মানে কিভাবে বুঝবো? ধরুন রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, রাহু কন্ট্রোলড, রাহুর নক্ষত্র অধিপতি, সে হচ্ছে গিয়ে খুব বলবান, রাহু কন্ট্রোলড, বলবান এবং ভালো জায়গায় রয়েছে। লগ্নপতি বা রাশির অধিপতি ভীষণ বলবান, দশম ভাবটা ভীষণ স্ট্রং, এইগুলো থাকলে পরে রাহু কিন্তু ভয়ঙ্কর বিপদ করতে পারবে না। স্যার রাহু যদি বৃষ রাশিতে থাকে আর একাদশে যদি বৃহস্পতি থাকে তাহলে কি কন্ট্রোল না? না, রাহুর উপরে কি বৃহস্পতির দৃষ্টি রয়েছে? একাদশে বৃহস্পতি থাকছে। লগ্ন কি? লগ্ন বৃষ। বৃষ লগ্ন, বৃষতেই রাহু রয়েছে। না, মিনে রাহু আছে। ও একাদশে এই রাহু সরি বলে। সরি 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 সরি, ভুলভাল বলা হচ্ছে। বৃষতে আছে রাহু আর মিনে বৃহস্পতি। আর লগ্ন কি? লগ্নটা ওই বৃষ। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে একাদশে বৃহস্পতি থাকার জন্য রাহু কিন্তু কন্ট্রোলড কন্ডিশনে থাকবে। কারণ রাহুর যে অপোজিট ক্যারেক্টারিস্টিক্স সেটা হচ্ছে কেতু, কেতুর উপরে বৃহস্পতির দৃষ্টি পড়ছে। এবং সবসময় খেয়াল রাখবেন যে রাহু কেতু এরা কিন্তু একটা কম্বাইন্ড এন্টিটি, এরা কিন্তু আলাদা আলাদা ভাবে ফল দেয় না, এরা রাহু এবং কেতুর কম্বাইন্ড একটা রেজাল্ট, এইটা হচ্ছে কি আমরা পাই। যখনই আমাদের জীবনে ঘটনাগুলো ঘটে তখন কিন্তু কখনোই এরকম হবে না যে চার্টে রাহু আছে লগ্নে আর সপ্তমের বদলে পঞ্চমে কেতু আছে, এটা কোনোদিন হবে না। তো রাহু কেতু থেকে আমরা যে রেজাল্ট পাই সেটা কিন্তু এই দুজনের মিশ্র ফল হিসেবে পাই। তাই ফলে রাহুর জায়গায় কেতু যখন কন্ট্রোল আর বৃহস্পতি চার্টে এত বলবান, তার কারণে এই চার্টটা কিন্তু কন্ট্রোলড হিসেবেই ট্রিট করতে হবে, মানে রাহু তাহলে এটা বরবাদ করতে পারবেন। তাহলে এই এটা সম্পত্তি আমি একটু নাশ বা বোঝাই, এটা একটুখানি এই- ধরুন রাহু হচ্ছে গিয়ে এখানে আছে, তো রাহু হচ্ছে এখানে, আর লগ্নটাও হচ্ছে গিয়ে এখানে, আর কেতুটা হচ্ছে এখানে। তাহলে এরা কিভাবে কিভাবে ডিস্টার্ব করছে? তাহলে রাহু কেতু এদের দৃষ্টিটা হচ্ছে গিয়ে খতরনাক দৃষ্টি। তাহলে এখানে হচ্ছে গিয়ে রাহুর দৃষ্টি, এখানে রাহুর দৃষ্টি, আর হচ্ছে এখানে রাহুর দৃষ্টি। এবার এর মধ্যে কেতুর দৃষ্টি এগুলো কোথায় কোথায় পড়ছে? কেতুর দৃষ্টি গিয়ে পড়ছে এখানে, কেতুর দৃষ্টি পড়ছে হচ্ছে এখানে, এই দুটো জায়গাতে। তাহলে বৃহস্পতির দৃষ্টি কোথায় পড়ছে? বৃহস্পতির দৃষ্টি পড়ছে প্রথমে এটা, তাহলে এইখানে নিউট্রালাইজড হলো। বৃহস্পতির দৃষ্টি পড়ছে এখানে, এটা নিউট্রালাইজড হলো। বৃহস্পতির দৃষ্টি পড়ছে এখানে। তাহলে আচ্ছা। এই যে পার্ট গুলো যেখানে রাহুর দৃষ্টি পড়ছে, কেতুর অবস্থান রয়েছে, এর একটা বড় অংশ তারা কিন্তু নিউট্রালাইজড হয়ে গেল। ফলে এখানে রাহুকে কিন্তু আপনি কন্ট্রোলড রাহু হিসেবে ট্রিট করবেন। এবং বৃহস্পতি কিন্তু চরম বলবান।
তাহলে স্যার এখানে সম্পদহানির যে কথাটা বললেন এটা কি কম হবে? কম হবে, কিছুটা ইয়ে হবে। এবং এখানে সম্পদহানি হবে না, কারণ রাহু তো দ্বিতীয় নেই। এখানে যেটা হবে, এর মধ্যে স্থিরতার অভাব থাকবে। এটা কি আপনার চার্ট? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে স্থিরতার অভাব থাকবে, এবং কোনো একটা জিনিসকে যে কন্টিনিউয়াসলি করবার টেন্ডেন্সি সেটা কমবে। তার সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে মানসিক শান্তির অভাব সৃষ্টি হবে, আর শরীরটাও যে খুব স্ট্রং থাকবে সেটা কিন্তু থাকবে না। সাধারণত চাকরি প্রাপ্তির সম্ভাবনা কম, আর যদি চাকরি প্রাপ্তি হয়ও সেই ক্ষেত্রে সেটা পরিবর্তন কিংবা ট্রান্সফার সেটা হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। সবসময় যে মাথা বা মাইন্ড একই রকম ফ্লোতে থাকবে, নিজেকে একটা লেভেলে রাখা, সেইটা হচ্ছে গিয়ে বাধাপ্রাপ্ত হবে। কখনো কখনো ইরিটেট হয়ে যাবেন, মানে আউট অফ কন্ট্রোল হয়ে যাওয়া, বার্স্ট করা, এটার একটা টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যাবে। নিজেই বুঝতে পারবেন না যে কেন এতটা রেগে গেলেন, রাগার তো এতটা কারণ ছিল না। আপনি খুবই ভালো মানুষ, খুবই সাধারণ রেসপন্সিবল মানুষ, হঠাৎ করে এত রেগে গেলেন কেন, এত রিয়াক্ট করে ফেললেন কেন? এইরকম একটা ব্যাপার হচ্ছে গিয়ে এই রাহু নিয়ে আসবার চেষ্টা করবে। রিলেশনশিপ গুলো থেকে যে খুব ক্লোজ অ্যাসোসিয়েশন থাকবে তা একদম নয়, একটা ডিটাচমেন্ট তৈরি হওয়ার টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যাবে। স্যার একটু ভুল বলেছি, লগ্নে আমার কেতু আর উল্টোটা রাহু ছিল, আমি দেখতে ভুল বলে দেখেছি ভুল। আপনি কি ঘরে আছেন? হ্যাঁ ঘরেই আছি। দেওয়াল আছে? হ্যাঁ। হ্যাঁ, যান দেওয়ালের কাছে একটা মাথা ঠুকে আসুন। তো এই টাইপের ব্যাপারগুলো দেখতে পাওয়া যাবে। যদি এই কম্বিনেশনই থাকে, কম্বিনেশনটা যদি এরকমই থাকে, আর যদি হচ্ছে গিয়ে রাহু কেতু এরকম থাকে, ঠোকা হয়েছে? যা ঠুকতে গেল আর এলো না। না স্যার ঠুকবো কেন, ভুল হয়ে গেছে। না ঠুকতে হবে, না ঠুকলে হবে না। জোরে, একদম মানে আস্তে ঠুকলেও হবে না। কম্বিনেশনটা যদি এরকম থাকে, তাহলে হচ্ছে গিয়ে কিন্তু রাহুটা পুরোপুরি কন্ট্রোল, আর কেতুর একটা ইম্প্যাক্ট লগ্নের উপরে পড়ছে। তাহলে এই ক্ষেত্রে স্পিরিচুয়ালিটি বাড়বে, আর আলস্যটাও বাড়বে। একটু ঘুমোতে ভালোবাসা, একটু স্বপ্ন দেখা, স্বপ্নের মধ্যে অনেক কিছু করে ফেলা, এই সমস্ত গুলো দেখতে পাওয়া যাবে। আপনি কি ম্যারিড? হ্যাঁ। এইরকম কন্ডিশনে কিন্তু এই মানুষদের হাজবেন্ড বা ওয়াইফ তারা বেশ রোমান্টিক টাইপের হওয়া উচিত। এবার নাও হতে পারে, ভুল হতে পারে আমার। তো বাট, না হ্যালো, ভুল কেন হবে স্যার, মোটামুটি যা বলবেন নিশ্চয়ই মিলে যাওয়া তো উচিত। তো এইটা দেখতে পাওয়া যাবে। কিন্তু লগ্নে কেতু জেনারেলি স্কিনের প্রবলেম ইন্ডিকেট করে, আর এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে। ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি অ্যাটাচমেন্ট, কানেকশন, আধ্যাত্মিক চেতনার উন্মেষ, এগুলো দেখতে পাওয়া যাবে। স্কিন দুটোই মিলবে স্যার। ব্রিদিং প্রবলেম, এগুলো হচ্ছে গিয়ে আসতে দেখতে পাওয়া যাবে, যেটা মেইনলি ছোটবেলায় দেখতে পাওয়া যাবে। আর একটা বিষয় হচ্ছে বৃষ রাশি তো মাসল, হাড় এগুলোকে ইন্ডিকেট করে। তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে হাড়ের মধ্যে পেইন আসবে, এবং এই পেইন থেকে কিন্তু বাত জাতীয় রোগের টেন্ডেন্সি সেটা আসতে পারে। এটা কিন্তু মানে বাত মানে হচ্ছে যে হাড় ক্ষয় হচ্ছে এটা নয়, কিন্তু হাড়ের মুভমেন্ট কোনো কারণে কমে যাওয়ার টেন্ডেন্সি সেটা হচ্ছে গিয়ে দেখতে পাওয়া যাবে, পেইন হবে শরীরে। আর এই টাইপের কম্বিনেশনে সাইনাস, মাইগ্রেন এগুলোর টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যায়। আর এই ক্ষেত্রে একটা বিষয় রয়েছে, এই ক্ষেত্রে একটা বাজে কম্বিনেশন আছে, সেটা হচ্ছে সম্পত্তি থেকে, প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার টেন্ডেন্সি, পাওয়ারই কথা কিন্তু পেল না, এইরকম একটা ব্যাপার সেটা ক্রিয়েটেড হলো। স্যার দেখছি, ওটাই দেখছি, ওই জন্যই প্রশ্নটা করেছিলাম। কে? আমি সুদেষ্ণা বলছি। হ্যাঁ, কি বললেন বুঝতে পারিনি। মানে ওই সম্পত্তি থেকে বাদ পড়ে যাওয়ার ব্যাপারটা দেখছি, সেই জন্যই জিজ্ঞাসা করলাম। তাহলে তো আমরা মিষ্টি পাত পেতে পারি। হ্যাঁ। জবরদস্ত প্রেডিকশন করে ফেলেছি। তবে কয়েকটা মিললেও না, কয়েকটা মিলেছে, কয়েকটা মিললেও না, যেমন মাইগ্রেনের ব্যথাও নেই আর শারীরিক ভাবে আমি সুস্থ যথেষ্ট। আর কয়েকটা মিলে গেল, যেন স্কিনের হালকা একটা প্রবলেম আছে, তাহলে এটা মিলেছে। স্পিরিচুয়াল মোটামুটি, স্পিরিচুয়াল মোটামুটি না, নর্মালি। স্পিরিচুয়ালিজম বাড়বে,
কারণ বৃহস্পতি মিনে আছে, এটা হচ্ছে কি স্পিরিচুয়ালিজম দেবেই, এতে কোনো সংশয় নেই। লগ্নে কেতু আছে, হবেই, কে আটকাবে? আর রাহু যেহেতু সপ্ত এতে আছে, লগ্নে আছে, এই ইয়েতে আছে, বুঝতেই পাচ্ছেন লাইফটা কি হবে। রাহুল রাহুল লগ্নে নেই, আবার ভুল করছেন, লগ্নে কেতু আছে, এই হ্যাঁ হ্যাঁ, এটা ইজি লাইফ সপ- হবে। সপ্তমে রাহু আছে, সরি আমারই ভুল বলা হয়ে যাচ্ছে। এটা ডিস্টারবেন্স থাকবে। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? দাদা বলছি, আহ, কোন গ্রহে কোন কোন ঘরে দৃষ্টি আছে, আপনি যেগুলো অ্যারো দিয়ে দিয়ে বোঝাচ্ছেন, আমরা ক্যালকুলেশন করার সময় কি অ্যারো দিয়ে করবো এরকম ভাবে? না, আমি এটা হচ্ছে প্রথমে তো করতে হবে, প্রথমে এটা প্রথম প্রথম অ্যারো দিয়ে দিয়ে করলে তো করতে বুঝতে হবে। পারবেন। হ্যাঁ, প্রথমে হুম। করবেন, কোনো অসুবিধা নেই। তারপরে হচ্ছে কি আর এরো লাগবে না, তখন একটা গ্রহ রাহু এখানে আছে, কোথায় কোথায় দৃষ্টি পড়েছে বুঝে যাবেন। এ কোনো ব্যাপার না, এগুলো জাস্ট প্র্যাকটিসের ব্যাপার। প্র্যাকটিস আপনাদেরকে করতে হবে। আর ব্যাপারটা খুব কঠিন নয়, ব্যাপারটা ইজি আছে। কারণ আমি দেখুন, এত কাজের চাপ, তার মধ্যে একটা নতুন ভাষা শিখলাম, শিখে একটা পড়াশুনো করে পরীক্ষা দিলাম, আর আপনাদেরকে যা পড়াই আর এই যে পরীক্ষা দিলাম, কোনো মিল নেই, পুরো আলাদা। সে কি সব বিকট বিকট জিনিস, ইতিহাস, সংস্কৃত ভাষার ইতিহাস, এই সমস্ত লিখে এলাম। মানে ইতিহাসই লিখে এলাম, 30 পৃষ্ঠা হিন্দি লিখে এলাম 3 ঘন্টার মধ্যে। মানে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। তো ফলে আপনাদের জন্য জ্যোতিষ শেখাটা কোনো ব্যাপার না। আচ্ছা। আচ্ছা, তো আহ আরেকটা ভালো খবর দিই, সেটা হচ্ছে গিয়ে আমাদের জানুয়ারি থেকে আমরা কিছু অফলাইন ক্লাস স্টার্ট করব। এবং এই অফলাইন ক্লাসগুলো করবার জন্য আমাদের জায়গাও আমরা পেয়ে গেছি। যে ঘরটা দেখালাম, ওই ঘরটা এই সমস্ত সবকিছু মিলিয়েই আমি নিয়েছি। তো আমাদের কিছু অফলাইন ক্লাস, সেটাও হচ্ছে গিয়ে স্টার্ট হবে জানুয়ারি মাস থেকে। কিছু অফলাইন ক্লাস আমি আর কি দিতে পারবো। তো এটা একটা সাপোর্ট হবে আপনাদের জন্য। আর এর সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে কমিউনিকেট করবেন, প্রেডিকশন আপনারা খুব ভালো করতে পারবেন, কোনো দুশ্চিন্তার কারণ নেই। টুকটাক চার্ট দেখা স্টার্ট করবেন। আমাদের কয়েকটা ইনহাউস সেমিনার হবে খুব শিগগিরই আছে, আপনাদের থেকে এক ব্যাচ আগে যারা পড়ছে, মানে 6 মাস বেশি যারা শিখেছেন, তারা পরীক্ষা দিচ্ছেন। এবং তারা যে প্রশ্নে পরীক্ষা দিচ্ছেন সেটা টাফ কোশ্চেন, তারা একদম দাপিয়ে পরীক্ষা দিচ্ছেন, ভালো পরীক্ষা দিচ্ছেন। তো সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। এর সঙ্গে সঙ্গে আহ আপনাদের যে প্রেডিকশন লেভেল, সেখানে হচ্ছে গিয়ে উন্নতি হবে। প্রেডিকশন শুরু করার এবার আস্তে আস্তে সময় আসছে, পুরোপুরি আসেনি, কারণ প্রেডিক্টিভ রুলস এর দিকে আমরা এখনো যেতে পারিনি। বাট প্রেডিকশন নিয়ে চিন্তা ভাবনা, কোন গ্রহ কোথায় আছে, তার রেজাল্ট কি হবে, যেমন দ্বিতীয় রাহু থাকলে কি হতে পারে, চতুর্থে রাহু থাকলে কি হতে পারে, মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। এই পয়েন্টগুলো নোট করতে হবে। তো এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে আমাদেরকে মাথায় নিতে হবে। এই আর কি। তো প্রেডিকশন আপনাদের ভীষণ ভালো হবে। আর আরেকটা বিষয় আমাদের হচ্ছে গিয়ে হবে, সেটা হচ্ছে মাঝে মাঝে আমাদের রেমিডি ওরিয়েন্টেড ওয়ার্কশপ স্টার্ট হবে। রেমিডি ওরিয়েন্টেড ওয়ার্কশপ মানে হচ্ছে গিয়ে কিভাবে রেমিডি করবেন, কি রেমিডি করবেন, এই সমস্তগুলো আমরা করতে পারবো। এবং আমাদের যে ঘরটা আমরা পেয়েছি, সেটাতে 40 জন লোক আরাম করে বসে যেতে পারে। 40 না হলেও 30 জন নিয়ে কোনো চাপই হবে না। তো এটা আমাদের একটা খুব ভালো কাজের জিনিস হয়েছে, আমরা এটা স্টার্ট করতে পারবো। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? স্যার, স্যার, হ্যাঁ, বলুন বলুন। স্যার বলছি, এই আহ, রাহুর যে প্রভাব, এটা রাশি, শুনতে পাইনি, আপনার মিউট হয়ে গেছে। রাহুর যে প্রভাব গুলো, সেগুলো রাশির উপরে গেলে কি প্রভাব দেখা দেবে, মানে রাশি হিসাবে কি রেজাল্ট দেবে? রাশি বলে চন্দ্র রাশি, না মেষ বৃষ মিথুন কর্কট?
হ্যাঁ, মেষ বৃষ যেগুলো যেগুলো আছে 12টা রাশি, তো আমি তো এই উচ্চ রাশির স্থান উপরে। নিচু স্থান বললাম, আর হচ্ছে গিয়ে বিভিন্ন তত্ত্বের উপরে প্রভাব বললাম। আপনি ভিডিওটা আরেকবার দেখুন, তারপরে হচ্ছে গিয়ে মোটামুটি বুঝতে পারবেন। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, তিনটে তত্ত্বের উপর রাহুর প্রভাব, সেটা আমরা মোটামুটি বললাম, কেতুটা আমরা বলিনি। তো আমার মনে হয় ভিডিওটা আরেকবার দেখলে এটা বুঝতে পারবেন। মেষ রাশিতে অগ্নিতত্ত্বে রাহুর প্রভাব, এটা একটু দেখে নেবেন। হ্যাঁ, এবার আলটিমেটলি রাহু বা কেতু বা যে কেউ কোন ভাবে আছে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর রেজাল্টের কোয়ালিটি, সেইটা হচ্ছে গিয়ে আপনারা বুঝতে পারবেন যে কোন ভাবে আছে সেটা বুঝে। হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হুম। তো এই আর কি মোটামুটি। তো আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? স্যার, হ্যাঁ। এই যে রাহুর দৃষ্টি যদি শনির উপর পড়ে তাহলে কি হতে পারে? আচ্ছা, শনি হচ্ছে গিয়ে আমাদের অস্থিকে নির্দেশ করে, শনি আমাদের বার্ধক্যকে নির্দেশ করে, শনি আমাদের ম্যাচিউরিটিকে নির্দেশ করে, শনি আমাদের ধৈর্য স্থিরতাকে নির্দেশ করে, শনি আমাদের লেগে থাকার প্রবণতাকে নির্দেশ করে, শনি আমাদের পরিশ্রম করবার ক্ষমতাকে নির্দেশ করে, শনি আমাদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিকে নির্দেশ করে, শনি আমাদের কর্মদক্ষতা, কর্মপ্রবণতা, কর্মের প্রতি বাধ্যতা, আনুগত্যকে নির্দেশ করে। এই যতটুকু বললাম পরিষ্কার হলো? হ্যাঁ স্যার। এইবার এই জায়গাগুলোর মধ্যে সবেতেই একটু কমিয়ে দিই, সবেতে একটু ভেজাল মিশিয়ে দিই। তার মানে হাড়ের মধ্যে একটু ক্ষয়, হাড়ের অস্থি ক্ষয়ের টেন্ডেন্সি, বয়স বাড়ার সাথে সাথে ম্যাচিউরিটি বাড়তে থাকে। কিন্তু রাহুর দৃষ্টি শনির উপর পড়লে, একটা শব্দ আছে, খুব বাজে একটা কথা, বুড়ো বয়সে ভীমরতি। এটা কিন্তু খুব বাজে একটা কথা। এটা এই টাইপের যে ব্যাপার, হাসছেন? আহ, যারা হচ্ছে গিয়ে এই ব্যাপারটার অর্থ বোঝেন, তারা হচ্ছে গিয়ে হাসবেন না, তাদের হাসার ব্যাপার নয়। তো এই যে এজের সাথে সাথে ম্যাচিউরিটির পরিবর্তে বিষয়টা কি হচ্ছে, বিষয়টা হচ্ছে পীড়িত হচ্ছে, তার যে কোয়ালিটি সেটা লস করছে। এই ব্যাপারটাই হচ্ছে গিয়ে শনির ওপর রাহুর দৃষ্টি থাকলে হবে। হাড়ে ক্ষয়, অস্থি ক্ষয়, কর্মের ক্ষেত্রে ফাঁকি দেওয়ার প্রবণতা, তার সঙ্গে সঙ্গে কর্মদক্ষতার অভাব, তার সঙ্গে কর্ম উদ্যোগের অভাব, আহ আনুগত্যের অভাব, ধৈর্যের অভাব, মেন্টাল ফ্ল্যাকচুয়েশন, তার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়ালিজম, সেটা নষ্ট হচ্ছে। এই বিষয়গুলো হচ্ছে গিয়ে দেখতে পাওয়া যাবে। এবার কতটা নষ্ট হচ্ছে, রাহু কতটা ক্ষতি করবে? আপনার বাড়িতে উইপোকা ধরেছে, উইপোকা কতটা ক্ষতি করবে সেটা ডিপেন্ড করবে উইপোকার উপরে, না বাড়ির কোয়ালিটি কিরকম তার উপরে। আপনি মজবুত শাল কাঠের বাড়ি বানিয়েছেন, উইপোকা ঘুরঘুর করছে কিন্তু কামড়াতে পারছে না, দাঁতে ব্যথা করে ঘরে চলে যাচ্ছে। কিন্তু আপনার ওটাই হচ্ছে গিয়ে পচা কর্পূর কাঠের বানিয়েছেন, উইপোকা পুরো খোকলা করে দিচ্ছে। তাহলে বাড়ির কাঠামো, আপনার শনির বলবত্তা, সেটা কেমন আছে তার উপরে ডিপেন্ড করবে হচ্ছে কি ঘটনাটা। এবার হচ্ছে কিছু পজিটিভ কথা। শনির ওপরে রাহুর দৃষ্টি অল্প বয়সে সাফল্য এনে দেয়। শনির ওপরে রাহুর দৃষ্টি ধর্মীয় উন্মাদনাকে বাড়িয়ে তোলে। শনির ওপর রাহুর দৃষ্টি চরম লেভেলের স্পিরিচুয়ালিজমকে বাড়ায়। ঈশ্বর প্রাপ্তি হওয়ার ক্ষমতা শনির ওপরে রাহুর দৃষ্টি নিয়ে আসতে পারে। প্রচুর অর্থ প্রাপ্তির সম্ভাবনা তাকে বাড়ায়। যে কাজ, যে লেভেল বুড়ো বয়সে প্রাপ্ত হওয়ার কথা, সেটা সে অল্প বয়সে প্রাপ্ত হয়। শনির ওপরে রাহুর দৃষ্টি প্রচুর বন্ধু বান্ধবকে বাড়িয়ে দেয়, এবং কিছু মানুষের সাহচর্য, কিছু মানুষের সাপোর্ট এমন ভাবে প্রাপ্ত হয় যে জীবনে একটা বিরাট পরিবর্তন দেখতে পাওয়া যায়। শনির ওপর রাহুর দৃষ্টি মৃত মানুষের সম্পত্তি প্রাপ্তিকে ইন্ডিকেট করে। শনির ওপর রাহুর দৃষ্টি হঠ যোগের প্রতি আসক্তিকে বাড়ায়। হঠ যোগ মানে হচ্ছে গিয়ে কিছু অদ্ভুত অলৌকিক ক্ষমতা অর্জন করবার ক্ষমতা, মানে হচ্ছে গিয়ে ওই সমস্ত আপনার আহ কুণ্ডলিনী শক্তি জাগ্রত করে ফেলেছে, এরকম ব্যাপার স্যাপার আর কি। পরিষ্কার হলো? হ্যাঁ স্যার, হয়েছে। আবার সেই রাহু যদি শুক্র সঙ্গে যুতি থাকে, মানে সংযোগে থাকে, আরেকবার একটু বলুন। মানে রাহুর
দৃষ্টি আছে শনির উপর, আবার সেই রাহু যদি শুক্রের সঙ্গে কানেক্ট থাকে। আচ্ছা, রাহু শুক্র এমনিতেই একটা গন্ডগোল যোগ। মানে রাহু শুক্র এটা হচ্ছে গিয়ে একজনের মানুষের যে ইয়ং এজ, মানে হচ্ছে গিয়ে যৌবন কাল, সেইটাকে একটু গন্ডগোল পাকিয়ে দেয়। মানে প্রেম ভালোবাসা, বড় হয়ে ওঠা, এগুলোর ক্ষেত্রে যে নর্মাল অ্যাপ্রোচ বা নর্মাল ডেভেলপমেন্ট, সেটা কিছুটা ডিস্টার্ব হয়। টাকা পয়সা নষ্ট, বিলাসিতার প্রবণতা, হাত খোলা ক্যারেক্টার মানে জানেন তো, মানে খরচ করার মেন্টালিটি, পটাপট খরচা করে ফেলছে, এরকম টাইপের মেন্টালিটি, সেটা হচ্ছে বাড়তে দেখতে পাওয়া যায়। শুক্র রাহু যুক্ত থাকলে পরে প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি, উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা, পারফেকশনের অভাব, বহু গুণে পারদর্শিতা, প্রচুর জিনিসপত্র করতে পারে। যে রান্না করছে, সে চুল বাঁধছে, সেই ছবি আঁকছে, সেই আবার হাতের কাজ করছে, সেই গিটার বাজাচ্ছে, সেই প্লেন চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, ইত্যাদি ইত্যাদি গুণাবলী দেখতে পাওয়া যায়। তাহলে শুক্র রাহু হচ্ছে গিয়ে এই ক্যারেক্টারিস্টিক্স গুলোকে ইন্ডিকেট করে। রাহুর দৃষ্টি যদি শনির উপর পড়ে, তাহলে যেগুলো বললাম তার সঙ্গে সঙ্গে এই ব্যাপারগুলো দেখতে পাওয়া যাবে। আর ইটসেলফ যদি শুক্র শনি যোগ হয়, এইটা কিন্তু একটা খুব ভালো যোগ। শুক্র শনি যোগ যখনই কুণ্ডলিতে থাকবে, এটা কিন্তু রাজযোগের প্রভাব দেবে। শুভ শুক্র শুভ শনি এরা যদি থাকে কুণ্ডলিতে, এটা কিন্তু ভীষণ ভালো কম্বিনেশন। তারপরে স্যার তুমি এখন বললে না যে শুভ শুক্র আর শুভ শনি, এটা কিভাবে বুঝবো? তাহলে শুক্র কোথায় আছে সেটা দেখতে হবে। শুক্র কোন জায়গায় রয়েছে, কি অবস্থায় রয়েছে। যেমন কারুর একজনের বৃষ লগ্ন, তার জন্য শুক্রও শুভ, শনিও শুভ। কোনো একজনের লগ্ন হচ্ছে সিংহ, সিংহ লগ্ন যদি কারুর হয়, সেই ক্ষেত্রে শুক্র বা শনি অতটা শুভ হচ্ছে না। কারোর যদি কর্কট লগ্ন হয়, কারোর যদি মেষ লগ্ন হয়, সেই ক্ষেত্রে শুক্র বা শনি অতটা শুভ হচ্ছে না। এবার দেখা গেল শুক্রের নক্ষত্র অধিপতি একাদশে বসে রয়েছে, শুক্র বৃষ লগ্ন, শুক্র শনি যোগ হয়েছে, আর শুক্রের নক্ষত্র অধিপতি একাদশে বসে আছে, তাহলে এটা শুভ হলো, ভীষণ ভালো হলো। তাহলে এই বিষয়গুলোকে আস্তে আস্তে আমরা শিখবো, সবে তো আমরা শেখা শুরু করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আর কারোর কোনো প্রশ্ন? স্যার, হুম। যে আপনার বিভিন্ন আলোচনায় শুধু একটা কথা শুনি, শুক্র বৃষ রাশিতে মানে পজিটিভ পজিটিভ শুনি। শুক্র নিজের আর শুক্র তো আরেকটা রাশি আছে, তুলা রাশি, ওখানে কি হ্যাঁ, ভালো নয়? তুলা রাশিতেও শুক্র ভালো। তুলা রাশিতে শুক্র ভালো, মকর কুম্ভ মিন এই তিনটে রাশিতে শুক্র ভালো। ইনফ্যাক্ট আমি পার্সোনালি দেখেছি যে কর্কট বৃশ্চিকেও শুক্র ভালো ফল দেয়, এবং মানে খুব ভালো ফল দেয়। শুক্র দ্রুত পীড়িত হয়, মানে শুক্রের রেজাল্ট দেওয়ার ক্ষমতা কিন্তু চরম। শুক্রর রেজাল্ট কিরকম, ধরুন আহ একজন মানুষ, সে হচ্ছে গিয়ে একটা এক্সামের কথা বলি, এক্সাম হলে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার হলে সে 4টে প্রশ্ন পড়ে গেছে, প্রশ্ন লিখতে হবে 5টা। এবার কপালটা এমন, ওই 4টে তো এসছেই, সঙ্গে একটা রিপিটেশন এসছে, মানে ও 4টে প্রশ্ন পড়ে গিয়ে 5টার উত্তর দিয়ে এসছে। এইরকম ভাগ্য দিতে পারে শুক্র, মানে ইনস্ট্যান্টেনিয়াস, মানে কিছুই করলো না। বলে না একটা কথা, মুখে সোনার চামচ নিয়ে জন্মেছে, এই কোয়ালিটি, এই সাপোর্ট দিতে পারে শুক্র, বা এত ক্ষমতা শুক্রের আছে। শুক্রের মধ্যে মৃত সঞ্জীবনী বিদ্যা আছে, শুক্রের মধ্যে কপাল পাল্টে দেওয়ার ক্ষমতা আছে। তো এই ব্যাপারগুলো শুক্রের ক্ষেত্রে রয়েছে। হুম। উম, 1 মিনিটে আসছি। হুম হুম, পিছনে। তাহলে আমাদের আজকের মতো এখানেই থাক, আমরা আরো আলোচনা করব নেক্সট ক্লাসে। আর ইতিমধ্যে আপনারা কিন্তু ভিডিওটা অন্তত 2বার দেখবেন, না হলে কিন্তু সব মাথা থেকে বেরিয়ে যাবে। অন্তত 2বার, আমি আজকেই ভিডিওটা একটু পরে আপলোড করে দেবো,
অ্যাটলিস্ট দুবার খুব ভালো করে দেখতে হবে। তাহলে আজকের মতো শুভরাত্রি, শুভ সন্ধ্যা, বিদায়, টাটা। শুভ শান্তি স্যার।